কী সংখ্যা, 15 সংখ্যাটা কী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অকর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা, এটা কী সংখ্যা? 15 সংখ্যাটা কী? 15 সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, এটা আমরা জেনেছি কোথায়? এটা আমরা 7-এ এটা পড়েছি, 15 সংখ্যা 6-এও পড়েছি। 15টা হলো স্বাভাবিক সংখ্যা। আর -5 এটা কী ধরনের সংখ্যা? এটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও জেনেছি। আর শূন্যটা কী সংখ্যা? শূন্যটা অখণ্ড সংখ্যা। শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা বলতে পারি বা পূর্ণ সংখ্যাও বলতে পারি। এটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। আর এখানে যে সংখ্যাটা 5-এর 3, এইটা কী সংখ্যা? এটা আমরা বলতে পারি কি একটা ভগ্নাংশ সংখ্যা, এটুকু শুধু বলতে পারি। বা এটা বলতে পারি, এটা যদি এরকম করে নিই, 3 পূর্ণ এটা কত, যে 1 পূর্ণ 2-এর 3, 3 দিয়ে 5 হয়, এটা বলতে হয়। মানে এটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা। কিন্তু এই ভগ্নাংশ সংখ্যাকে, এটা কি এর আর কোনো নাম আছে কি? অন্য কি বলতে পারি এই সংখ্যাটাকে? এবারে এরা তো মেলাতে গিয়ে এরকম একটা খেলা খেলছে। আর এই সংখ্যাটা কি সেইটা এদের মধ্যে একটা দ্বন্দ্ব। মানে কেউ বলছে এটা ভগ্নাংশ সংখ্যা, তো অবশ্যই এটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা। কিন্তু এর কি অন্য কোনো নাম আছে? স্যারকে এসে জিজ্ঞাসা করলো। স্যার তখন বলল, হ্যাঁ, এর একটা নাম আছে। এইটাকে আমরা বলবো কি? মূলদ সংখ্যা। তখন একজন বলছে, আচ্ছা স্যার, এটাকে কেন মূলদ সংখ্যা বলবো? আমরা কি করে চিনব কোনো সংখ্যা মূলদ না মূলদ নয়? স্যার বললো, বাহ, ভালো কোশ্চেন করেছো। এটা কী করে বুঝবো যে এটা মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা নয়? হ্যাঁ, তাহলে এবার দেখো কোন সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলি। কোনো সংখ্যা যদি এই আকারে লিখতে পারি, a/b, যে কোনো সংখ্যাকে যদি দেখো, এই 5-এর 3 এখানে এই a/b এর মতো আকার, তাই 5-এর 3টাকে আমরা বলেছি মূলদ সংখ্যা। যেখানে এটা হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা, এটা হতে হবে এটা মানে কি লবটা হতে হবে পূর্ণ সংখ্যা, আর হরে যে থাকবে বিটাও হতে হবে পূর্ণ সংখ্যা। কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা হলে হবে না, নন জিরো পূর্ণ সংখ্যা, তার মানে কি 0 নয় এমন। তার মানে বিটা হতে হবে নট ইজিক্যাল টু 0, 0 হলে হবে না। বিটা হতে হবে নট ইজিক্যাল টু 0, মানে 0 ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে a/b এই আকারের যে কোনো সংখ্যাকে আমরা বলবো সেটা হলো মূলদ সংখ্যা। তারা আমরা এতক্ষণ ধরে কী বললাম? যে সকল সংখ্যাকে a/b আকারে প্রকাশ করা যাবে সেই সকল সংখ্যাকে কি বলবো? মূলদ সংখ্যা। সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে। যেখানে কথা লিখতে হবে, যেখানে বিটা কি নট ইকুয়াল টু 0 পূর্ণ সংখ্যা। তবে কিন্তু এই কন্ডিশনটা অবশ্যই দিতে হবে, বিটা পূর্ণ সংখ্যা, কিন্তু বিটা হতে হবে নট ইকুয়াল টু 0। ঠিক আছে? এই কন্ডিশন না দিলে কিন্তু তুমি যদি এইটুকু বলে দাও মূলদ সংখ্যা, তাহলে সেটা ভুল হয়ে যাবে। অবশ্যই এই কন্ডিশনটা বলতে হবে, বি হতে হবে পূর্ণ সংখ্যা, আর বি মানে যে নিচে থাকবে, যাকে দিয়ে ভাগ করব, সেইটা হতে হবে নট ইকুয়াল টু 0 পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তার মানে 0 ছাড়া। তার মানে আমি যদি এরকম বলি, যে ধরো বললাম a/0, বির মধ্যে 0 ধরি,
তাহলে এটা কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা হবে না। আবার যদি বললাম এর মান 2 ধরলাম, 2/0, এটা মূলদ সংখ্যা নয়। এগুলো কেউ মূলদ সংখ্যা নয়। 2/0 এটাকে মূলদ সংখ্যা নয়। আবার যদি বলি যে 10/0, ঠিক আছে, কেউ হয়তো 10/0টাকে 0 কেটে দিয়ে দিলে 1 লিখলো, না, এটা রং। ঠিক আছে, এটা হবে না। তাহলে 10/0, তাহলে 0 দিয়ে যদি ভাগ করি সেই সকল সংখ্যা কোনো দিন মূলদ সংখ্যা হবে না, 0 ছাড়া। ঠিক আছে, তাহলে এগুলো কেউ মূলদ সংখ্যা নয়। কেউ মূলদ সংখ্যা এখানে এগুলো হবে না। ঠিক আছে, এবার তাহলে দেখো, এবার প্রশ্ন, তাহলে যেগুলো পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কোনগুলো পেলাম? যেগুলো এরকম 1/2 বা 3/4 বা দেখো 5/6, যা লিখছি দেখো 10/11 বা এরকম লিখলাম 20/27, এরকম। দেখো এই সংখ্যাগুলো কী বলো তো? এই সংখ্যাগুলো সবই, এই সংখ্যা ছাড়া এই যে সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলো প্রত্যেকটা দেখো ভগ্নাংশ সংখ্যা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। প্রতিটা ভগ্নাংশ, সেটা 1-এর থেকে বেশি হোক বা 1-এর থেকে ছোট, প্রতিটা ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে একটা পেয়ে গেলাম কি, প্রতিটি ভগ্নাংশ সংখ্যা হলো মূলদ সংখ্যা। প্রতিটি ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার তোমাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলো তো যে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা হবে? প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা। তার মূলদ সংখ্যা হতে গেলে আমরা যে কন্ডিশন বলেছি যে a/b আকারে, মানে ভগ্নাংশ আকারে তাদেরকে যদি প্রকাশ করা যায় তাহলে সেটাকে অবশ্যই মূলদ সংখ্যা বলবো। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে কি দেখো। ধরো আমি লিখলাম 1, সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা তো 1 লিখলাম। 1টাকে কি ওই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? দেখে নেওয়া যাক যায় কি না। আমি ধরো বললাম 3/3 সমান কত হয়? সমান তো 1। তাহলে দেখো এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল। ভগ্নাংশ আকার না বলে এটাকে বলবো ওই a/b আকারে প্রকাশ করা গেল। যেখানে দেখো a বলেছিল পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা, b বলেছিল পূর্ণ সংখ্যা এবং সেটা 0 নয় এমন, তাই 0 নয়, তাহলে এই আকারে প্রকাশ করা গেল 1টাকে। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে 1টাকেও প্রকাশ করা গেল। তাহলে 1টা হলো একটা মূলদ সংখ্যা। আবার যদি বলি 2টা কি মূলদ সংখ্যা? দেখা যাক। আমরা লিখলাম 4/2। দেখো 4/2 সমান তো 2, তাহলে এইভাবে লিখতে পারলাম। তাহলে 2টাও একটা মূলদ সংখ্যা। এইভাবে যদি তুমি লেখো 10টা কি মূলদ সংখ্যা? আচ্ছা দেখে নেওয়া যাক আমরা 10টা কী করে মূলদ সংখ্যা হয় কি না হয়। 10টাকে প্রকাশ করছি ধরো 20/2। 20/2, দেখো 20/2 করলে 10 হয়, তাহলে এটা একটা মূলদ সংখ্যা 10টা। তাহলে এইভাবে দেখবে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই হবে মূলদ সংখ্যা। তোমরা বাড়িতে করে দেখো, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা। তোমার যদি মনে হয় যে কোনো সংখ্যা মূলদ সংখ্যা নয়, তাহলে কমেন্ট করে জানাবে। কোনো হয়তো তোমার মনে হলো যে এই স্বাভাবিক সংখ্যাটা মূলদ সংখ্যা নয় স্যার, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই হবে দেখবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে, মূলদ সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম, এবার 0টা কি মূলদ সংখ্যা? 0টা কি মূলদ সংখ্যা? 0টাকে মূলদ, দেখা যাক 0 মূলদ সংখ্যা কিনা। 0 লিখছি, 0 সমান যদি ওইভাবে লিখতে পারি তাহলে মূলদ সংখ্যা হবে না। তাহলে 0/2, 0 সময় লেখা যায় তো 0/2, মানে যে কোনো 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়, ভাগ বা গুণ করলে 0ই হয় যে কোনো সংখ্যা দিয়ে। সেই জন্য যে কোনো সংখ্যা শুধু হবে না, 0কে কিন্তু 0 দিয়ে ভাগ করলে, একমাত্র 0কে যে কোনো সংখ্যা বললে হবে না, 0 ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই 0 হয়। তা 0কে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু সেটা নট ইজিক্যাল টু 0, সেটা 0 নয়। এটার মান হয়ে যায় 0/0, এটা হলো অসংজ্ঞাত। এটা বলবো অসংজ্ঞাত, ইংরেজিতে বলে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে 0/0 কিন্তু কখনো 0 নয়, বা 0/0 বলে 0 কেটে গিয়ে 1 হয়ে গেল,
সেটাও নয়। কেউ যদি এরকম ভাবো যে 0/0 = 1, সেটাও নয় কিন্তু, কেন 0 কেটে দিলে বললে 1, এটা কিন্তু ভুল, এটা নয়। 0/0 1 নয়, বা 0/0 0ও নয়। 0/0 হলো অসংজ্ঞাত, আনডিফাইন্ড, যেটাকে বলবো, মানে যাকে সংজ্ঞায়িত করা যায় না, আনডিফাইন্ড। কিন্তু শূন্যকে প্রকাশ করা যায় এইরকম 0/2, বা লেখা যায় 0/4, বা লেখা যায় 0/10। সেই জন্য শূন্যকে যেহেতু এই পি বা a/b আকারে লিখতে পাচ্ছি, তাই শূন্যটাকে আমরা বলবো কি, একটা মূলদ সংখ্যা। তাই শূন্যটা হলো একটা মূলদ সংখ্যা। শূন্য হলো একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে দেখো শূন্যটাও মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে বলতে পারি, আর ওইদিকে স্বাভাবিক সংখ্যা, প্রতিটি স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা হয়ে গেছে। তাহলে বলতে পারি প্রত্যেকটি অখণ্ড সংখ্যা সেটা মূলদ সংখ্যা, কারণ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা আর শূন্য মিলে অখণ্ড সংখ্যার দল তৈরি হয়। তাহলে প্রত্যেকটি অখণ্ড সংখ্যাও মূলদ সংখ্যা হয়ে গেল। এবারে যদি আমরা দেখি, যে আমরা যদি বলি যে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা কি আমাদের মূলদ সংখ্যা হবে? তাহলে স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এবারে যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলো যদি দেখি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা মানে তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেছে, আর অখণ্ড সংখ্যা মানে শূন্যটাও হয়ে গেছে। এবারে যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো দেখি যে তারাও মূলদ সংখ্যা হচ্ছে, তারা বলে দিতে পারবো যে প্রত্যেকটি পূর্ণ সংখ্যাই হবে মূলদ সংখ্যা। দেখে নেওয়া যাক, আমরা যদি নিই যে ধরো নিলাম -1, সবচেয়ে ছোটো যেটা, -1 নিলাম, -1 যদি নিই, তাহলে -1 সমান কত, -1 সমান যদি লেখা যায়, এখানে দেখো -1 সমান লিখতে যায়, দেখো -1/1, তাই তো। তার মানে -1কে আমরা ওই p/q a/b আকারে লিখতে পারছি। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা, এটা হলো একটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, a/b আকারে। আবার ধরো -4 সমান লেখা যায়, এখানে দেখো সমান লিখতে পাচ্ছি -8/2, তাহলে সেটাও লেখা যাচ্ছে। তাহলে এইভাবে দেখবে যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ওইদিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, প্রত্যেকটাই হলো মূলদ সংখ্যা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে প্রতিটি পূর্ণ সংখ্যায়, তাহলে লিখতে পারবো কি, অতএব প্রতিটি পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা, তাই তো। প্রতিটি পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাই দেখলাম যে প্রতিটি স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, প্রতিটি অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। র্যান্ডামলি দুটো করে তুলব, তুলে সেগুলোকে যোগ করব, কেউ বিয়োগ করব, কেউ গুণ করব, করে দেখব তারা কি পায় সংখ্যাগুলো, মূলদ সংখ্যাগুলো যোগ করে। তাহলে একজন করছে কি, মূলদ সংখ্যা যোগ করছে, এমন ধরো সেটা এই দুটো লিখলো, 1-এর 2 প্লাস 2-এর 3 তুলেছে, তুলে সেই দুটো যোগ করছে, করলে কী পাচ্ছে দেখো 6, এটা তাহলে 3 আর 2 দোকানে 4, 3 + 4 মানে 7-এর 6, 7-এর 6 পেলো। তাহলে 7-এর 6টা কি একটা মূলদ সংখ্যা। আবার একজন আরও দুটো সংখ্যা তুললো, ধরো মূলদ সংখ্যা 1ও তো মূলদ সংখ্যা, 1 তুলেছে, 1 আর 1-এর 2, তাহলে কত হয় 2 1-এর 3, এটা 3-এর 2, মূলদ সংখ্যা পেল। আর একটা যদি তোলে, কোনো ঋণাত্মক সংখ্যা তুললো, ধরো 4-এর 5 প্লাস 3-এর 4, 3-এর 4, এই দুটো তুলে যোগ করছে, যোগ করলে এটা কত হবে 20, আর 5 4 20, 4 4 16, আর এদিকে 5 3 5 15, কত পেয়েছে -1-এর 20। এটা হতে একটা মূলদ সংখ্যা, তাহলে দেখছে
যে কোনো দুটো আমরা যদি মূলদ সংখ্যা নিয়ে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, একটা করে মূলদ সংখ্যা পাচ্ছি, এটা করে মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এখান থেকে একটা ধর্ম চলে এলো যে কোনো দুটো বা দুটো কেন তিনটেও যদি নিয়ে দেখতাম সেরকম পেতাম। যে কোনো দুটো মূলদ সংখ্যা যদি আমি যোগ করি তাহলে আমরা মূলদ সংখ্যাই পাবো। আর একজন কী করেছে, যে কোনো দুটো সংখ্যা দুটো মূলদ সংখ্যা বিয়োগ করছে। ধরো সে তুলল 2-3 - 1, 2-3 - 1, তাহলে কত হয় 2 - 3 মানে -1/3। এটা কি সংখ্যা, এটা মূলদ সংখ্যা। আবার ধরো এগুলো 4-এর 7 -2/3, তাহলে এটা করলে কত হয় 3×4 = 21, তাহলে 3×4 = 12 -7 7 14, তার কত হয় -2/21। এটা একটা মূলদ সংখ্যা। আবার আরও একটা সংখ্যা যদি নেয়, আরও দুটো সংখ্যা তুললো, ধরো 1/5 ধরো লিখলো এরা 1/5 না নিয়ে এরা ধরো 7/5 -3/5, 3/5 নিয়েছে। এটা কত হবে, তাহলে 7 থেকে 3 বিয়োগ 7 - 3/5 মানে 4/5। তাহলে এটাও কি একটা মূলদ সংখ্যা হলো। তোমরা দেখছে যে কোনো দুটো মূলদ সংখ্যা যদি নিয়ে তাদের বিয়োগ যদি করি তাহলে সেটাও একটা মূলদ সংখ্যাই হয়। এবারে আর একজন বন্ধু সে কী করছিল, যে কোনো দুটো সংখ্যা নিয়ে গুণ করছিল। সে কীরকম কী পায় দেখা যাক। ধরো নিল 4-এর 9 ইন্টু 5-এর 4, সেখানে গুণ করলে কত হয় দেখো 5-এর 9। আরেকজন ধরো নিল 3-এর 8 ইন্টু 2-এর 6, 2-এর 6, 2 এটা 4 3 2, তখন ধরো 1-এর 8। এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। একটা নিল ধরো 1 ইন্টু 2-এর 5, সেটা কত হবে 2-এর 5 হবে। আবার ধরো এরকম নিল যে 0 একটা সংখ্যা নিল, নিয়ে তার সঙ্গে 4-এর 6, 4-এর 6 তার 0 গুণ করলে কত সেটা হবে 0 হবে। তা 0 হতে একটা মূলদ সংখ্যা আমরা দেখেছি। তা দেখো যে কোনো দুটো সংখ্যা যদি আমরা গুণ করি সেখানেও দেখছি আমরা একটা মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, এবারে আরেকজন বন্ধু সে কী করলো, দুটো সংখ্যা নিয়ে সে ভাগ করছে, দুটো মূলদ সংখ্যা নিয়ে। সেটা এরকম নিল যে এটা নিল 2-এর 7 ভাজিত 3-এর 8, সেটা কত হবে তাহলে 2-এর 7 ইন্টু 8-এর 3, ভাগটা গুণ করলে ঘুরে যাবে 8-এর 3, তাহলে হয়ে যাচ্ছে 8 দোকানে 16-র 21, 16-র 21। এটাও কি একটা মূলদ সংখ্যা। আর আরেকটা নিচ্ছে ধরো 2-এর 4-এর 4 নিলে অন্য একটা সংখ্যা নিল 5-এর 12 ভাজিত 3-এর 10, সেটা সমান কত হয় 5-এর 12 ইন্টু 10-এর 3, তাহলে কত হলো, যদি এটা হবে 5 এটা হবে 6, তার মানে 25/18, 25/18। এটা একটা কি মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। আর একটা সংখ্যা ধরো নিল, আর দুটো মূলদ সংখ্যা নিল, ধরো নিল কীরকম, ধরো 2-এর 9 ভাজিতক 0 ধরো নিল, হয়তো 0। তাহলে 2-এর 9 ভাজিতক যদি 0 নেয় তাহলে এটার মান কি হবে,
এটার মান কি এটাই হবে? 2/0 মানে এটা কি 0 হবে না অন্য কিছু হবে? এটা কি হবে? 0কে যদি আমরা 0 দিয়ে যদি ভাগ করি সব সময়ের জন্য, 0 দিয়ে ভাগ হলে যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি, সেটা আগে বললাম, সেটা হয় সবসময় অসংজ্ঞাত। অসংজ্ঞাত 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 এর আগে একটু আগে বলেছি অসংজ্ঞাত। সেই জন্যে 0 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আর মূলদ সংখ্যা থাকছে না। কিন্তু যদি 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করতাম, সেটা কিন্তু মূলদ সংখ্যা থাকতো। তাহলে এখানে কি পেলাম? এখানে পাচ্ছি যে কোনো দুটো সংখ্যা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু সবসময় মূলদ সংখ্যা পাবো না। তাহলে কখন পাবো? বলবো এরকম যে 0 ছাড়া যে কোনো দুটো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যে কোনো মূলদ সংখ্যা যদি ভাগ করি 0 ছাড়া যে কোনো মূলদ সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি যে কোনো দুটো, তাহলে সেটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা পাবো। কিন্তু যদি 0 দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু আর সেটা মূলদ সংখ্যা থাকবে না। বোঝা গেল? যে কোনো দুটো সংখ্যা আমরা ভাগ করলে মূলদ সংখ্যা পাবো, কিন্তু 0 ছাড়া, বলতে হবে 0 ছাড়া ভাগ হতে হবে সেক্ষেত্রে, তবে যে কোনো দুটো সংখ্যা ভাগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। কিন্তু 0কে নিয়ে যদি আমরা করি তাহলে তখন মূলদ সংখ্যা পাবো না। বুঝতে পারলাম? বোঝা গেল? তাহলে দেখলাম যে কোনো দুটো সংখ্যার যোগ করলে মূলদ সংখ্যা, গুণ করলে মূলদ সংখ্যা, আর বিয়োগ করলে মূলদ সংখ্যা পাবো, কিন্তু ভাগ করলে মূলদ সংখ্যা পাবো কখন? যখন 0 দিয়ে ভাগ হবে না, 0 ছাড়া যে কোনো দুটো মূলদ সংখ্যা, তখন আমরা মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে? তাহলে যে কথাগুলো বললাম যে কোনো দুটো সংখ্যা যদি মূলদ সংখ্যা হয় তাহলে সেটার যোগফল মূলদ সংখ্যা, সেটাকে যদি আমরা অঙ্কের ভাষায় লিখি তাহলে কেমন হবে? মানে বললাম এ আর বি এই দুটো হলো দুটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা। তাহলে লিখতে পারি এ প্লাস বি বা এ মাইনাস বি বা বি মাইনাস এ, এরা প্রত্যেকে মূলদ সংখ্যা, প্রত্যেকে মূলদ সংখ্যা। বা এখানে এ ইন্টু বি বা বি ইন্টু এ প্রত্যেকে কী হবে? প্রত্যেকে মূলদ সংখ্যা হবে। আর এ ভাজিতক বি এটা মূলদ সংখ্যা কখন হবে? মূলদ সংখ্যা হবে যখন বিটা নট ইজিক্যাল টু 0 হবে। এ বাই বি মূলদ সংখ্যা হবে কখন? যখন বিটা নট ইজিক্যাল টু 0 হবে, তখন এ ভাজিতক বিটা হবে মূলদ সংখ্যা। আবার বি ভাজিতক এ এটা মূলদ সংখ্যা কখন হবে? যখন এটা হবে নট ইজিক্যাল টু 0, তখন বি ভাজিতক এটা হবে মূলদ সংখ্যা। বোঝা গেল? যদি এ বি দুটো মূলদ সংখ্যা হয় তাহলে লিখতে পারি এ প্লাস বি মূলদ সংখ্যা, এ মাইনাস বি মূলদ সংখ্যা, বি মাইনাস এ মূলদ সংখ্যা, এ ক্রস বি মূলদ সংখ্যা, বি ক্রস এ মূলদ সংখ্যা, এ ক্রস বি মূলদ সংখ্যা যখন বি নট চলে 0, বি ভাজিতক এ ক্রস নয় এ ভাজিতক বি মূলদ সংখ্যা যখন বি নট ইজিক্যাল টু 0, আর বি ভাজিতক এ মূলদ সংখ্যা হবে যখন এ নট ইজিক্যাল টু 0 হবে। ঠিক আছে? এবারে দেখো একটা খেলা তোমাদের সঙ্গে একটু খেলি। ধরো 0 সঙ্গে যোগ বিয়োগ করবো, 0 সঙ্গে একটা সংখ্যা যোগ করছি, মূলদ সংখ্যা যোগ করছি, করলে কত হয় দেখো? এটা যোগ করলে কত হবে? 1/2 হবে, তাই তো? 0 সঙ্গে যোগ 0, এটা 1/2 পড়ে আছে মানে 1/2। আবার এই 1/2 সঙ্গে এবার ডান দিকে 0 যোগ করছি, করলে সেটাও তো কত হবে? সেটাও সেই 1/2 হবে। আবার এরকম একটা ঋণাত্মক সংখ্যা 0 সঙ্গে যোগ করছি, ধরো 0 যোগ -2/3 এটা সংখ্যা যোগ করছি, সেটা সমান কত হবে? তার সমান সেই -2/3 হবে। আবার -2/3 সঙ্গে 0 যোগ করছি, সেটা কত হবে? সেটাও সেই -2/3 হবে। তাহলে কি পাচ্ছি দেখো, 0 ডান দিকে কোনো সংখ্যা যোগ করলে সেটা সেই সংখ্যাটাই হয়, আবার কোনো একটা সংখ্যার সঙ্গে যদি 0 যোগ করি তা সেই সংখ্যাটাই হয়। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি এ ধরি,
এ ধরি, এই সংখ্যাটাকে ধরো যে কোনো মূলত সংখ্যা, তো এটা তো এখন 1-2 নিয়েছি বা -2-3 নিয়েছি, তো সেটাকে আমরা যে কোনো মূলত সংখ্যা ধরতে পারি। যে কোনো মূলত সংখ্যা যদি এ ধরি, এ ধরে একটা মূলত সংখ্যা, তাহলে 0 প্লাস এ সমান সমান হবে এ প্লাস 0 সমান সমান এ হবে, যেখানে এটা হবে মূলত সংখ্যা। তখন এইটা হবে, মানে 0-র সঙ্গে এ যোগ এর সঙ্গে 0 যোগ করলে এ হবে, মানে 0-র সঙ্গে 0 ডান দিকে এ, বা এর সঙ্গে এর ডান দিকে 0 থাকবে, যোগ করলে সেটা এ হয়, যখন এটা হবে মূলত সংখ্যা। মানে এ যদি যে কোনো মূলত সংখ্যা হয়, তাহলে আমরা এই যে সম্পর্কটা সেটা বলতে পারি, সম্পর্কটা শিখতে হবে। ঠিক আছে, এবার যদি এই রকম নিই যে 0-র সঙ্গে কোনো মূলত সংখ্যা গুণ করছে, ধরো 0-র সঙ্গে কোনো মূলত সংখ্যা গুণ করছে, এটা যোগ করছে এবার গুণ করছে, মূলত সংখ্যা ধরো ওই 1-এর 5 নিলাম, গুণগুলো কত হয়? 0 হয়। আবার 1-এর 5-এর সঙ্গে 0 গুণ করছি, কত হয়? সেও 0 হয়। আবার একটা মূলত সংখ্যা নিলাম, ধরো 3-এর 5 ইন্টু 0, সেটা কত হয়? 0 হয়। আবার দেখো নিচ্ছি ওই 0-র সঙ্গে 3-এর 5, সেটা গুণ করলেও 0 হয়। তাই দেখতে পাচ্ছি যে কোনো যদি এ একটা ওরকম মূলত সংখ্যা হয়, তাহলে 0 ইন্টু এ সমান সমান এ ইন্টু 0 সমান সমান হবে 0। এই যদি মূলত সংখ্যা হয়, তাহলে এইটাও একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, মানে এটা পাবো, তাই তো? এটাও লিখতে পারি, এ মূলত সংখ্যা হলে 0 ইন্টু এ ইন্টু 0 সমান 0। ঠিক আছে, এটা পেলাম। এবারে দেখো আর একটা জিনিস, ধরো 1-এর সঙ্গে, এটা 0-র সঙ্গে হলো, এবার ধরো 1-এর সঙ্গে কোনো মূলত সংখ্যা যদি আমি মূলত সংখ্যা যোগ করছি, মূলত সংখ্যা আমরা যোগ নয় গুণ করব, 1-এর সঙ্গে কোনো মূলত সংখ্যা গুণ করব। মূলত সংখ্যা ধরো গুণ করলাম 5-এর 3 গুণ করছি, গুণ করলে কী হয় দেখো, গুণ করলে কত? সেই 5-এর 3 হবে। আবার 5-এর 3-এর সঙ্গে 1 গুণ করছি, মানে সেটাও কত হবে? 5-এর 3 হবে। আবার 1-এর সঙ্গে গুণ হবে, 1-এর সঙ্গে ধরো অন্য একটা মূলত সংখ্যা 3-এর 4, কোনগুলো কত হয়? 3-এর 4। আবার 3-এর 4-এর সঙ্গে 1 গুণ করছি, সেটাও হয় কত? 3-এর 4। এরকমভাবে দেখবে যে কোনো মূলত সংখ্যা, সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। আমি যদি ঋণাত্মক নিই, ধরো 1-এর সঙ্গে -3-এর 2 গুণ করলে কত হয়? সেটা হবে কত? -3-এর 2। আবার -3-এর 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? সেটাও -3-এর 2। তার মানে দেখতে পাচ্ছি যে 1-এর সঙ্গে যে কোনো মূলত সংখ্যা গুণ করছি, কোনো একটা মূলত সংখ্যা ধরো এ নিলাম, সেটা গুণ করব, আবার সেই মূলত সংখ্যার সঙ্গে যখন 1 গুণ করব, সব সময়ের জন্য সেটা পাবো কি? এ পাবো। ঠিক আছে, সব সময়ের জন্য এ পাবো। 1-এর সঙ্গে কোনো মূলত সংখ্যা গুণ করলে আর কোনো মূলত সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই মূলত সংখ্যাটাই ফিরে আসে, তাই তো? এ যখন মূলত সংখ্যা হয়, এটাও একটা সম্পর্ক তৈরি হয়, এটা একটা সম্পর্ক পেলাম, আর এটাও একটা সম্পর্ক, এটা মনে রাখতে হবে। কোনো মূলত সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই মূলত সংখ্যাটা ফিরে পাবো, আবার কোনো মূলত সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই মূলত সংখ্যাটা আমরা ফিরে পাই। কিন্তু যখন কোনো মূলত সংখ্যার সঙ্গে 0 গুণ করা হয়, সবসময়ের জন্য আমরা 0 পাবো, সে ডান দিক থেকে গুণ করি বা বাঁ দিক থেকে গুণ করি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আজকের তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম। ঠিক আছে, এই পর্যন্ত শিখলাম। পরের দিন আবার অন্য টপিক নিয়ে আবার আলোচনা করব। এই মূলত সংখ্যার উপরে আরও কিছু বিষয় আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব।